নমস্কার বন্ধুরা। 1,00,000 চাকরি, 36,000 কোটি টাকা মহিলাদের জন্য, নতুন বিমানবন্দর, মেট্রো, এমনকি দুর্গাপুরে সেমিকন্ডাক্টর কারখানা। 15 বছর পর বাংলায় নতুন সরকার, আর তাদের প্রথম বাজেটেই এত বড় স্বপ্ন। বাংলা অনেক দিন এমনটা শোনেনি। আজকের পর্বে আসুন দেখে নিন এই বাজেট ঠিক কিভাবে বাংলাকে নতুন দিকে নিয়ে যেতে চাইছে। সাধারণ মানুষের জন্য এর মানে কি, আর সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় স্বপ্ন, এত প্রতিশ্রুতি, এর পিছনে টাকাটা আসবে কোথা থেকে? আর তার কারণ, এই রাজ্যের ঘাড়ে এখন 8,15,000 কোটি টাকার ঋণ। পারবে তো এবার? 22শে জুন 2026 সকাল থেকেই বিধানসভায় একটা অন্যরকম উত্তেজনা। কারণ আজকের বাজেটটা শুধু আরেকটা বাজেট নয়, এটা একটা নতুন অধ্যায়ের প্রথম পাতা। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাদের হাতে প্রথমবার রাজ্যের হিসেবের খাতা। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একটা খুব ভালো কথা দিয়ে শুরু করেছিলেন। তিনি বলেছেন, তাদের লক্ষ্য হচ্ছে বিকশিত বাংলা, বিকশিত ভারত, মানে এমন একটা বাংলা যেটা সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এগোবে। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আর তারপর শুরু হলো ঘোষণার পর ঘোষণা। চাকরি, ভাতা, হাসপাতাল, বিমানবন্দর, কারখানা, যেন একটা লম্বা ইচ্ছা পূরণের তালিকা। প্রশ্ন হলো, এই তালিকার কোন জিনিসটা ঠিক কিভাবে আমার আপনার মতো সাধারণ মানুষের জীবনে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে? আসুন একটা একটা করে খুলে দেখি। শুরু করি সেখান থেকে যেখানে বাংলার সবচেয়ে বেশি যন্ত্রণা, চাকরি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বাংলায় শিক্ষিত বেকারদের সংখ্যা প্রায় 27 লক্ষ। ভাবুন তো, 27 লক্ষ মানুষ ডিগ্রি হাতে একটা চাকরির অপেক্ষায়। এই বাজেটে সবচেয়ে বড় ঘোষণা তাদের জন্যই। 1 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগ, তার মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, 20,000 পদ পুলিশে, আর 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আর যাদের বয়স পেরিয়ে যাচ্ছিল তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছর ছাড়, আর এটা আগামী 2 বছরের জন্য। কিন্তু যারা এখনো চাকরি পাননি তাদের জন্য আছে কিছু, সেটা হচ্ছে ভরসা কর্মসূচি, একটা নতুন বেকার ভাতা। স্নাতক বেকারদের মাসে 3,000 টাকা আর অন্যদের 2,000 টাকা। শর্ত একটাই, পরিবারের যে পুরো আয় সেটা বছরে 1 লক্ষ টাকার নিচে হতে হবে। কিন্তু মনে রাখবেন, ভাতা সাময়িক একটা সহায়তা মাত্র। আসল সমাধান হচ্ছে চাকরি। মানুষের যেটা দরকার সেটা হচ্ছে চাকরি, আর সেটা শুধু সরকারি দপ্তরে নয়, বেসরকারি বিনিয়োগ আর নতুন কারখানা থেকেই তৈরি হতে পারে অনেক বেশি সুযোগ। সেই বিনিয়োগের কথায় একটু পরে আসছি। এবার দেখা যাক, যারা ইতিমধ্যেই সরকারি চাকরি করছেন তাদের জন্য কি বন্দোবস্ত, মানে যারা সরকার চালান তাদের কি অবস্থা, তাদের জন্য কি থাকছে। এখানেই আসে বহু প্রতীক্ষিত ঘোষণা। আমাকে অনেকেই আপনারা কমেন্টসে জিজ্ঞেস করেছেন যে ডিএর কি খবর। তো ডিএ মানে মহার্ঘ ভাতা 20% বাড়ছে। এতদিন রাজ্য সরকারি কর্মীরা পেতেন 18%, এবার সব মিলিয়ে হলো 38%। কার্যকর হবে 1 অক্টোবর থেকে। এখানে একটা কথা বলা দরকার যে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে এখনো কিন্তু 22% ফারাক রয়েছে, মানে রাস্তা এখনো বাকি আছে, কিন্তু শুরুটা ভালো হয়েছে। বাকিটার জন্য আমরা অবশ্যই আশা রাখছি। শুধু বড় কর্মীরা নন, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, হোমগার্ড, সবার ভাতা বাড়ছে 2,000 টাকা করে। আশা কর্মীদের সাম্মানিক বাড়ছে 5,000, প্যারা শিক্ষকদেরও 5,000, এমনকি যারা মিড ডে মিল রান্না করেন তাদের পারিশ্রমিকও বাড়ছে। আর একটা নতুন ঘোষণা চোখে পড়ার মতো, অবসরপ্রাপ্ত সাংবাদিকরা মাসে 5,000 টাকা করে পেনশন পাবেন। আপনারা কতজন ভেবেছিলেন এই বাজেটে এতগুলো স্তরে মানুষ ঢুকবে? কমেন্টে জানান। যাই হোক, এতদূর পর্যন্ত মনে হচ্ছে সবার জন্যই কিছু না কিছু আছে, কিন্তু মহিলাদের জন্য কি থাকছে? বলা যেতে পারে এটা ঘরে ঘরে বদল আসছে। সবচেয়ে বড় বরাদ্দ অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা, মহিলাদের সরাসরি আর্থিক সহায়তার এই প্রকল্প। আর তার সঙ্গে নতুন একটা সুবিধা, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। অনেক জনের এটা হেল্প হবে। এর জন্য চালু হবে পিঙ্ক কার্ড, তার জন্য বরাদ্দ আছে 550 কোটি টাকা। শুধু এটাই নয়, বিধবা আর বিশেষভাবে সক্ষম মানুষদের মাসিক ভাতা বাড়ছে 500 টাকা করে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রতিটা জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বলবো অর্থমন্ত্রী এটা খুব ভালো ডিসিশন নিয়েছেন, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে
এগিয়ে রাখার জন্য এবং কম্পিটিটিভ এক্সামে বাইরের যে রাজ্যের অন্যান্য যে কম্পিটিটরদের থেকে এগিয়ে রাখার জন্য এটা খুব ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে। অর্থমন্ত্রী স্পষ্ট বলেছেন যে চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্প বহাল থাকবে। বুঝতে পারছেন, এই বাজেট শুধু সংখ্যা নয়, সাধারণ মানুষের জন্য একটা ভালো খবর। চিকিৎসার নতুন মানচিত্রে এবারে বাংলাকে খুব বড় করে দেখানো হচ্ছে। স্বাস্থ্য নিয়ে এবার বড় পদক্ষেপ, আর এটা বিশেষ করে উত্তরবঙ্গের জন্য খুব সুখবর। উত্তরবঙ্গে তৈরি হবে এইমস, সঙ্গে একটা ক্যান্সার হাসপাতাল। এতদিন উত্তরের মানুষকে বড় চিকিৎসার জন্য ছুটে আসতে হতো কলকাতায় বা ভিন রাজ্যে যেতে হতো। এবার হয়তো সেই দূরত্বটা কমবে। রাজ্যে 13টা মেডিকেল কলেজে এমবিবিএস এর আসনও বাড়ানো হচ্ছে প্রায় 650টি, মানে আরো বেশি ডাক্তার তৈরি হবে বাংলা থেকেই, তাদেরকে অন্যান্য রাজ্যে যেতে হবে না। আলিপুরদুয়ার আর পশ্চিম বর্ধমানে তৈরি হবে নতুন মেডিকেল কলেজ। যারা মুম্বাই বা ভেলোরে চিকিৎসা করাতে যান তাদের জন্য কম খরচে থাকার ব্যবস্থার সুবিধা আছে। যারা প্রিয়জনকে নিয়ে ভিন রাজ্যে চিকিৎসা করাতে গেছেন তারা জানেন যে এই একটা সুবিধা কতটা স্বস্তির। এতক্ষণ দেখলাম বাজেট মানুষের কাছে কি আনছে, এবার আসি বড় ছবিতে। পুরো বাংলাটাকেই বদলানোর পরিকল্পনাটা কেমন। ইনফ্যাক্ট এই পরিকল্পনাটা আরো আগে হলে খুব ভালো হতো। বাংলার কাঠামো বদলের স্বপ্ন বাজেটের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী দিকটা ধরা পড়ে। প্রথমেই প্রশাসনিক বদল, মানে অ্যাডমিনিস্ট্রেশনের চেঞ্জ এসছে। রাজ্যে তৈরি হবে 5টি নতুন জেলা, মানে প্রশাসন আরো কাছে আসবে মানুষের। কিন্তু আসল চমক শিল্পে। দুর্গাপুরে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হবে, শিলিগুড়িতে আইটি পার্ক, আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কলকাতা স্টক এক্সচেঞ্জ আবার চালু করার প্রস্তাব। আমি এটা আগের ভিডিওতে বলেছিলাম যে কলকাতা স্টক এক্সচেঞ্জ এটা বহুদিন আগে মিলিয়ে গেছিল ইতিহাসের পাতায়, কিন্তু একসময় মুম্বাইকে টেক্কা দিয়ে কলকাতা স্টক এক্সচেঞ্জ অনেক ইনভেস্টরদের নিয়ে এসেছিল। এটা ছিল দেশের অন্যতম বড় শেয়ার বাজার। এটা ভীষণই ভালো খবর যে কলকাতা স্টক এক্সচেঞ্জ আবার চালু করার প্রস্তাব এসেছে। বিনিয়োগ টানতে সরকার আরো একটা পদক্ষেপ নিচ্ছে। পুরনো আরবান ল্যান্ড সিলিং আইন আবার খতিয়ে দেখা হবে, যাতে শিল্পের জন্য জমি পাওয়া সহজ হয়। যোগাযোগেও বড় পরিকল্পনা আছে। কলকাতার কাছে কল্যাণীতে নতুন বিমানবন্দর, শিলিগুড়ি, দুর্গাপুর আর আসানসোলে মেট্রো, উত্তরবঙ্গে আইআইটি আর আইআইএম, পূর্ব মেদিনীপুরে গভীর সমুদ্র বন্দর, আর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ। যে বন্যা প্রতি বছর মেদিনীপুরকে ভাসায়, এটা তার একটা স্থায়ী সমাধানের চেষ্টা। স্বপ্নটা স্পষ্ট, বাংলাকে শুধু ভাতার রাজ্য নয়, শিল্পের রাজ্যে বানানো। এটা একটা ভিশনারি বাজেট। যদি সত্যি এগুলো বাস্তবে পরিণত করা যায়, এটা একটা নতুন বাংলা শুরু হবে। কিন্তু সরকার যখন স্বপ্ন দেখে, বড় কোম্পানিরা কি তাতে সাড়া দিচ্ছে? এটাই আসল পরীক্ষা। বিনিয়োগ কি সত্যি আসছে? এই প্রশ্নটার উত্তরই বলে দেবে বাজেটের স্বপ্নটা আদেও কি সত্যি হবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর আছে যেটা অবশ্যই আশা জাগায়। এই ধরুন, আমুল বিশ্বের সবচেয়ে বড় দই তৈরি কারখানা তৈরি হচ্ছে কোথায় জানেন? আমাদের হাওড়ার সাকরাইলে। 700 কোটি টাকার বিনিয়োগ, প্রতিদিন 10 লক্ষ কেজি দই, মিষ্টি দই, লস্যি তৈরি হবে এই হাওড়ায়। জুন মাসেই এর ফাউন্ডেশন স্থাপন হয়ে গেছে। এর মানে হাওড়ায় সরাসরি চাকরি, আর আশেপাশের জেলার হাজার হাজার গোয়ালা, তাদের জন্য একটা নতুন সুযোগ আসছে। এটা একটা পাকা খদ্দের হতে চলেছে। তো বুঝতেই পারছেন, এটা একটা পুরো ইকোসিস্টেম তৈরি হয়। তো সেই ইকোসিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। আমুলই শুধু নয়, গত বছর রিলায়েন্স ঘোষণা করেছে আগামী কয়েক বছরে বাংলায় 50,000 কোটি টাকা বিনিয়োগ হবে। আর তার মধ্যে একটা জিনিস ভীষণ ইন্টারেস্টিং, কলকাতায় তৈরি হতে পারে একটা এআই রেডি ডেটা সেন্টার, যেটা এখন সারা বিশ্ব চাইছে। আর সেটা যদি কলকাতায় হয়, এর ডিমান্ড দারুণ। এখন জিন্দাল স্টিল গোষ্ঠী শালবনীতে 16,000 কোটি টাকায় তৈরি করছে বিদ্যুৎ কেন্দ্র, সঙ্গে একটা শিল্প তালুক। এনটিটি, এসটি টেলিমিডিয়ার মতো আন্তর্জাতিক কোম্পানিও ডেটা সেন্টারে আগ্রহ দেখাচ্ছে। আম্বুজা নেওটিয়া পর্যটনে ঢালছে 15,000 কোটি টাকা। বুঝতে পারছেন, বাজেটের ঘোষণা বললো শুধু হাওয়ায় ভাসছে না, এটার সত্যি সত্যি কিছু কিছু কাজ শুরু হয়ে গেছে। এবং ভবিষ্যতে আমরা আশা রাখছি যে এটা দেখে আরো অন্যান্য কোম্পানি, যেমন গুগল বা বাইরের মাল্টি ন্যাশনাল কোম্পানি, এরা এসে ইনভেস্ট করবে। কিন্তু এই বিনিয়োগ টিকিয়ে রাখতে, আরো বাড়াতে সরকারকে কোন রাস্তায় হাঁটতে হবে, এখানেই আসে বাংলার আসল সম্ভাবনার কথা। কি অপরচুনিটি আসছে আমাদের জন্য। বাংলায় কিন্তু অনেক গোল্ড মাইন আছে, সেগুলোকে একটু দেখে নেওয়া যাক। বাংলার হাতে এমন সুযোগ আছে যেগুলো ঠিক মতো যদি কাজে লাগানো যায়, তাহলে পুরো খেলাটাই বদলে যাবে। আমি আগে যেটা বলছিলাম যে এআই ডেটা সেন্টার, সারা পৃথিবী কিন্তু এখন এআই এর পিছনে ছুটছে। আর এই এআই চালাতে লাগবে বিশাল বিশাল ডেটা সেন্টার। বাংলায় জমি আছে, বিদ্যুৎ আছে,
ইঞ্জিনিয়ার আছে, আর সব থেকে বড় জিনিস যেটা আছে সেটা হচ্ছে বাংলার মানুষের ক্রিয়েটিভিটি। শুধু দেশেই নয়, বিদেশেও কিন্তু এদের খুব ডিমান্ড। যদি রাজ্য নিজেকে পূর্ব ভারতের ডেটা হাব হিসেবে গড়ে তোলে, তবে এটা হতে পারে নতুন প্রজন্মের সবচেয়ে বড় চাকরির উৎস। দ্বিতীয়টা হচ্ছে পর্যটন। সরকার এবার দুর্গাপুজোকে ঘিরে পর্যটন ব্র্যান্ডিং শুরু করছে। এটা একটা দারুণ ভাবনা। ভাবুন তো, দার্জিলিং, সুন্দরবন, দীঘা, শান্তিনিকেতন এবং তার সাথে ঐতিহাসিক কলকাতা। একটা রাজ্যে এত বৈচিত্র্য খুব কম জায়গায় আছে। পর্যটন মানে শুধু হোটেল নয়, ভেবে দেখুন এর ইকোসিস্টেমটা। তার সাথে আছে গাড়ির যে ড্রাইভার ধরুন যাওয়া আসা করবে, ট্যুর গাইড, ছোট ছোট দোকানদার, হস্তশিল্প, হাজার হাজার সাধারণ মানুষের কাজ এর সাথে যুক্ত আছে। এটা একটা বিরাট বড় অপরচুনিটি। তৃতীয়টা হচ্ছে টলিউড। তো এই টলিউডকে রিভাইভ করতে হবে। এটা আমাদের নিজেদের সিনেমা শিল্প। সত্যজিৎ রায়ের শহর, যে শহর একসময় ভারতের সিনেমার রাজধানী ছিল, কিন্তু বিভিন্ন কারণে ইনক্লুডিং করাপশন আজ টলিউডের বেহাল অবস্থা। এটা একটা ফ্যাক্ট। টলিউড এখন সত্যি সংকটে। ভাবুন তো, 2023 সালে যেখানে 134টা বাংলা ছবি তৈরি হয়েছিল, 2025 সালে সেটা নেমে এসেছে মাত্র 37-এ। অনেক প্রযোজক ভিন রাজ্যে চলে যাচ্ছেন, অথচ একটা সুস্থ ফিল্ম ইন্ডাস্ট্রি মানে শুধু নায়ক নায়িকা নয়। ভেবে দেখুন তার সাথে কতজন জড়িয়ে আছে। ক্যামেরাম্যান, লাইটম্যান। আপনারা হয়তো যে কোনো সিনেমার লাস্টে বা শুরুতে দেখেন কতজন ইনভলভ থাকে একটা সিনেমার সাথে বা একটা পুরো প্রজেক্টের সাথে। তাছাড়া মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপ আর্টিস্ট, সেট তৈরি করার যে ইঞ্জিনিয়ার, স্পট বয়। একটা ছবি মানে শত শত মানুষের রুজি রুটি। যদি সরকার এই শিল্পটাকে সাহায্য করে, নিয়ম আরো সহজ করে দেয়, করাপশন আটকে দেয়, শুটিং ফেভারেবল পরিবেশ তৈরি করে, তাহলে এখান থেকেই বিরাট কর্মসংস্থান হবে। এই তিনটে জিনিস মানে এআই, পর্যটন, টলিউড, আমার মতে বাংলার তিনটে আনইউজড সোনার খনি। বাজেটে এগুলো দরজা আস্তে আস্তে খুলছে। এবার দরকার তার ধারাবাহিক যত্ন। কেউ কি ভাবছেন এর মধ্যে কোনটা বাংলার ভবিষ্যতে সবচেয়ে বেশি বদল আনতে পারে? ভিডিওটা পজ করে অবশ্যই কমেন্টে জানান। আপনার কমেন্টগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ে পড়ে দেখি এবং প্রত্যেকটি রেসপন্সও করি। তো অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার সাথে আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন এবং আপনাদের কি মতামত এটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য। আসলে এই বাজেটটার মানে কি? এতক্ষণ অনেক সংখ্যা শুনলেন, অনেক প্রকল্প, অনেক ডেভেলপমেন্ট, অনেক ইচ্ছা, কিন্তু আপনার মনে নিশ্চয় একটাই প্রশ্ন, এসবে আমাদের জীবন কিভাবে বদলাবে? আসুন খুব সহজ করে দেখা যাক। প্রথমেই চলে যাওয়া যাক, আপনি যদি চাকরির খোঁজে আছেন, কারণ মার্কেট এখন তো ডাউন, তো তাদের জন্য বলা যাক যে সরকারি চাকরির 1 লক্ষ দরজা খুলছে, আর চাকরি না পাওয়া পর্যন্ত হাতে কিছু ভাতাও আসছে। আপনি যদি ছাত্র হন, তাহলে বিনামূল্যে কোচিং, নতুন আইআইটি, মেডিকেল কলেজ, আইআইএম, এটা অনেকটা অপরচুনিটি খুলে দিচ্ছে। আপনি যদি মহিলাদের জন্য অন্নপূর্ণার টাকা, বিনামূল্যে বাস, এটা একটা বড় স্টেপ। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা আরো গভীরে। ওই যে আগে বলছিলাম, বাংলার জন্য চাই ইনভেস্টমেন্ট। যখন আমুল হাওড়ায় কারখানা বানায়, যখন রিলায়েন্স ডেটা সেন্টার বসায়, তখন শুধু সেই কোম্পানিতে চাকরি হয় না। একটা কারখানা মানে আশেপাশে নতুন দোকান, নতুন বাড়ি ভাড়া, নতুন অটো রুট, নতুন খাবারের হোটেল। অর্থনীতিবিদরা এটাকে বলে মাল্টিপ্লায়ার এফেক্ট, মানে একটা থেকে অনেকগুলো সুযোগ, অনেক কর্মসংস্থান। একটা টাকা ঢুকলে সেটা হাতে ঘুরে ঘুরে অনেকের পকেটে পৌঁছয়। বিনিয়োগ মানে শুধু বড় লোকের লাভ নয়, বিনিয়োগ মানে আপনার আমার পাড়ায় চায়ের দোকানদারেরও বিক্রি বাড়ায়। আর এখানেই বাজেটের আসল গল্প। ভাতা মানুষকে আজকের দিনটা পার করতে সাহায্য করে, কিন্তু চাকরি আর বিনিয়োগ মানুষকে ভবিষ্যৎ গড়তে সাহায্য করে। এটাই বাংলার সবচেয়ে বেশি প্রয়োজন এখন। এই বাজেট দুটোই ছুঁতে চাইছে, কিন্তু এই পুরো স্বপ্নের রাস্তায় দাঁড়িয়ে আছে একটা বিরাট বড় পাহাড়, যেটার কথা আমি শুরুতে বলেছিলাম। পাহাড়টার নাম ঋণ। অর্থমন্ত্রী নিজেই ভাষণে বলেছেন যে এই সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে 8,15,000 কোটি টাকার ঋণ। এই সংখ্যাটা এত বড় যে মাথায় ঢোকানো কঠিন। সহজ করে বললে, শুধু এই ঋণের সুদ আর কিস্তি মেটাতেই রাজ্যকে বছরে খরচ করতে হয় প্রায় 98,000 কোটি টাকা। তাহলে এত প্রকল্পের টাকা আসবে কোথা থেকে? আসুন সেটা জেনে নিই। রাজ্যের আয় মোটামুটি 3 জায়গা থেকে আসে। প্রথমটা হচ্ছে নিজের যে ট্যাক্স সিস্টেম, নিজের যে খাজনা, জিএসটি, এইসব থেকে। দ্বিতীয় হচ্ছে কেন্দ্রের ভাগের টাকা, কেন্দ্রীয় করের একটা বড় অংশ প্রতিটা রাজ্যই পায়। আর 3, বাজার থেকে ঋণ। প্রথম দুটো দিয়ে
পুরোটা হয় না, তাই বাকিটা পূরণ করতে হয় আরো ঋণ নিয়ে। আর এখানেই আসে আসল চ্যালেঞ্জ। প্রায় 46% বাজেটই চলে যায় সামাজিক প্রকল্প আর ভাতায়। তাহলে কারখানা, সেতু, বিমানবন্দরের জন্য বাড়তি টাকা আসবে কিভাবে? তো সরকারের বাজি একটাই, সেটা হচ্ছে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। যদি সেমিকন্ডাক্টর কারখানা আসে, স্টক এক্সচেঞ্জ যদি আবার রিভাইভ করা যায়, জেগে ওঠে, ডেটা সেন্টার গড়ে ওঠে, তাহলে নতুন নতুন চাকরি হবে, নতুন নতুন কর আসবে, আর সেই টাকাই ঘোরাবে অর্থনীতির চাকা। আরেকটা কথাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তিনি বলেছিলেন যে আমরা এবারে ডাবল ইঞ্জিনে চলবে, মানে দেশ এবং রাজ্য দুজনেই একসাথে যাবে। তো সেন্টারের যে বাজেট, সেই সেন্টার থেকেও আমরা অনেকটা টাকা পাবো। তো এইটাও একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর খেলবে ডাবল ইঞ্জিন হিসেবে চালানোর জন্য এবং বাংলাকে ফাস্ট ট্র্যাক মোডে চালানোর জন্য। মানে এই বাজেট আসলে একটা নতুন দিক খুলে দিচ্ছে। ঋণের পাহাড় যদি ডিঙোতে হয়, তাহলে বাংলাকে আবার শিল্পের পথেই ফিরতে হবে। অন্য কোনো শর্টকাট নেই আনফরচুনেটলি। সেই ইনভেস্টরদের ডাকতে হবে, বড় বড় কারখানা চালাতে হবে, বড় বড় ইনভেস্টমেন্ট আসবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, পারবে কি এবার বাংলা? কমেন্টে আপনার মতামতটি জানান। মনে আছে শুরুতে বলেছিলাম 15 বছর পর বাংলায় নতুন সরকার, নতুন প্রথম বাজেট। আজ সেই বাজেট আমাদের সামনে দুটো জিনিস একসাথে রেখেছে। একদিকে বিরাট স্বপ্ন, চাকরি, হাসপাতাল, কারখানা, নতুন জেলা, আর অন্যদিকে একটা বড় চ্যালেঞ্জ, একটা পুরনো বোঝা, ঋণের পাহাড়। কিন্তু সত্যি বলতে কি, প্রতিটা বড় যাত্রায় শুরু হয় একটা কঠিন পথ দিয়ে। বাংলা আগেও বহুবার ঘুরে দাঁড়িয়েছে। এই মাটিতে একদিন ছিল দেশের সবচেয়ে বড় শিল্প, সবচেয়ে বড় শেয়ার বাজার, সবচেয়ে বড় সিনেমা। আর আজ কারখানা উঠে আসছে, রিলায়েন্স ডেটা সেন্টার খুলছে, ছোট ছোট হলেও সত্যিকারের কাজ শুরু হচ্ছে। ঘোষণা কিন্তু খাতায় লেখা সহজ, কঠিন হলো সেই খাতার কথাটাকে রিয়েলিটিতে নামিয়ে আনা, সত্যি করে দেখানো। সেই পরীক্ষাটাই এখন আমাদের সামনে। তবে আজকের এই বাজেটে অন্তত একটা জিনিস স্পষ্ট, বাংলা আবার বড় স্বপ্ন দেখতে শুরু করছে। আর স্বপ্ন দেখাটাই প্রথম ধাপ, তাই না? বাকি পথটা সেটা ঠিক করবে সময় আর অবশ্যই বাংলার মানুষ। আপনি কি মনে করেন, নতুন বাংলা কি সত্যি এগোবে? অবশ্যই কমেন্টে জানান। হ্যাঁ, আরেকটা কথা, আজ আমরা যে ঋণের পাহাড়ের কথা বললাম, যে শিল্পের খরার কথা বললাম, এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। যে বাংলা এক সময় ছিল পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে একটা, সেই সোনার বাংলা কিভাবে আজকের এই জায়গায় এলো, সেই পুরো গল্পটা, সোনার বাংলা থেকে আজকের বাংলা, একসময় বিশ্বের ধনী অঞ্চল থেকে আজ কেন পিছিয়ে বাংলা, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিওতে পুরো ডিটেলসে বলেছি। আজকের বাজেট যদি বুঝতে হয়, তাহলে ওই গল্পটাও জানা দরকার। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দুটোতেই লিঙ্কটা দিয়ে রাখছি, পারলে অবশ্যই দেখবেন, অনেক কিছু জানা যাবে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।